সেই রাতে আমি খাল পাড়ে চুপচাপ একা বসেছিলাম। হঠাৎ করেই একটি সাদা বিড়াল দৌড়ে আমার কোলে উঠে আসলো। বিড়ালটি দেখতে একদম পার্সিয়ান বিড়ালের মতো ছিল। যখন কোলে উঠে আসলো তখন আমি তাকে মাথায় আদর করতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে একটি কালো বিশাল আকৃতির প্রায় 10 থেকে 12 ফুট লম্বা সাপ আমার দিকে তেড়ে আসতে লাগলো। আমি দেখে উঠে পড়লাম। তারপর দূর থেকে একটা লাঠি দিয়ে তাকে আঘাত করায় আমি সেখান থেকে দ্রুত বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে এসে আমি হাঁপাচ্ছিলাম, কারণ এটা আমি কি দেখলাম। আমি বিড়ালটা নিয়ে যখন আমার নিজের কক্ষে প্রবেশ করলাম তখনও আমার বুক হাঁসফাঁস করছিল। যাই হোক, রাতের সমস্ত কিছু শেষ করে আমি যখন নিজের কক্ষে বিড়ালটাকে নিয়ে গেলাম তখন হালকা হালকা শীত ছিল। ফেব্রুয়ারির মাস। আমি শুয়ে যখন বিছানায় ঘুমালাম হঠাৎ করে মধ্যরাতে ঘুম ভেঙে খেয়াল করলাম আমার পাশে আমি যে বিড়ালটিকে জড়িয়ে ঘুমিয়েছিলাম সেটি আসলে কোনো বিড়াল নয়, সেটি একটা মানুষের রূপ নিয়েছে এবং অতি সুন্দরী এক যুবতী তরুণী। তার চেহারার দিকে তাকালে সৌন্দর্যও যেন লজ্জা পেয়ে যাবে। আমি নিজের চোখকে ভালোমতো কচলালাম। এটা কি বাস্তব নাকি অন্য কোনো কিছু? আমি এ কাকে জড়িয়ে ধরে শুয়ে আছি? তার দধিয়াল তার শরীর, সুন্দর চেহারা এবং সে সঙ্গে এত চমৎকারভাবে সে অলংকার পরেছে, তাকে দেখতে যেন একটা পরীর মতো লাগছিল। আমি দেখে হতভম্ব হয়ে তাকিয়ে থাকি তার দিকে। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে আছি। আজকে আমাদের কাছে চট্টগ্রাম থেকে একটি ঘটনা এসেছে। যে পাঠিয়েছে সে তার নাম পরিচয় গোপন রেখেছে। গোপনতার খাতিরে তার নাম পরিচয় আমি বলতে পারছি না। বর্তমানে সে এসএসসি পরীক্ষার্থী, বয়স 17। তার সঙ্গে বছর দেড়েক আগে এই ঘটনাটি ঘটে এবং এটি তার জীবনে একটি চলমান ঘটনা। এমনকি সেই জিন মেয়েটির সঙ্গে বিবাহ হয়েছে তার এবং সে জিনের দেশেও গিয়েছিল। কি ঘটেছিল এই ছেলেটির সঙ্গে জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার ফোনে পেয়ে যান। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে। সেদিন ছিল শুক্রবার। জুম্মার নামাজ শেষ করে সাধারণত আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বাড়িতে থাকতাম না। আমাদের বাড়ির পাশে একটি ফাঁকা জায়গা ছিল, মোটামুটি বলা যায় একটি ভিটা টাইপের জায়গা। ওইখানে খুব সুন্দর মৃদু ঠান্ডা বাতাস বইতো, আর ফেব্রুয়ারির শেষ প্রান্তে এই টাইমটাতে একটু গরম গরম ভাব পড়তো। ওইখানে গিয়ে বসে থাকতাম। আর ওই কোণার দিকে একটা খাল ছিল, যে খালটা আমাদের বাড়ি থেকে উঁচু থেকে উঠলে দেখা যেত এবং খালটা ছিল বেশ সরু এবং খুব সুন্দর একটা খাল। বেশিরভাগ সময় আমি বাড়ি থেকে হেঁটে ওই খাল পাড়ের একটি গাছ আছে, সেই গাছের নিচে খুব সুন্দর করে বসার জায়গা তৈরি করা আছে। আমরা বন্ধু বান্ধবরা বসলে সেখানে বসি, আমি নিজেও সেখানে বসতাম। দুপুর হোক বিকাল হোক ওইখানেই বসে থাকতাম এবং আড্ডা দিতাম। বিকালবেলা হলে আমরা খেলতেও যেতাম। ওই দিনকে শুক্রবার ছিল। আমাদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এবং আমার মামাতো বোনেরা এসেছিল। আমি যখন বিকালের দিকে ওইখানে গেলাম সাধারণত আমি ওইখানে বসে সিগারেট খেতাম এবং গল্প করতাম, আড্ডা দিতাম এবং মোবাইল টিপতাম। গ্রামের ছেলেরা যা করে আর কি। আমি সেদিনকে বিকেল পর্যন্ত সেখানে আড্ডা দিয়ে সন্ধ্যার আগে আগে বাড়িতে ফিরলাম এবং মসজিদ থেকে নামাজ পড়ে যখন বাড়িতে আসলাম তখন আম্মা আমাকে বললেন, তোর মামাতো বোনেরা এসেছে, বাজারে যা, বাজার থেকে বাজার সদাই করে নিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। তুই ছিলি কোথায় এতক্ষণ? তোকে যে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি আমি। তুই বাজারে গিয়ে দ্রুত সবজি আর এই জিনিসপাতিগুলো নিয়ে আয়। আম্মা আমাকে একটা লিস্ট ধরিয়ে দিলেন। মামাতো বোনদের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। কথা বলার শেষ করে আমি লিস্ট নিয়ে সোজা বাজারের উদ্দেশ্যে চলে গেলাম। বাজার থেকে জিনিসপাতি কিনে ফিরতে ফিরতে আমার প্রায় রাত 8টা বেজে গেল এবং ওই সময়টাতে আমি গিয়ে নামাজ পড়ে বাসায় চলে আসলাম। তবে একটা ভুল আমার হয়ে গিয়েছিল, সেটা আমি বাজার থেকে ফেরার পথে সিগারেট আনতে ভুলে গিয়েছিলাম। আমি আবার রাত্রেবেলা সিগারেট খাওয়ার জন্য ওই খাল পাড়ে যাই। ওইটা আবার আমার পরিবারের কেউ জানে না। আমার খুব নেশা ছিল, এমনকি এখনো আছে। তবে ওই পরিমিটার জন্য এখন আমাকে সেই নেশাটাও হয়তো বাদ দিতে হয়, কারণ আমি এগুলো এখন আর অর্জন করতে পারি না। যাই হোক, আমি মূল ঘটনায় ফিরি। আমি ওই মুহূর্তে বাড়িতে ফিরে এরকম একটা ভুল করার জন্য কেমন কেমন যেন লাগছিল। যাই হোক, রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি তড়িঘড়ি করে দ্রুত বাজারের উদ্দেশ্যে আবার রওনা দিলাম, কারণ দোকান বন্ধ হয়ে গেলে আমি আর সিগারেট হয়তো আনতে পারবো না।
আমি দোকানের কাছাকাছি পৌঁছে দোকান থেকে সিগারেটগুলো নিলাম, নিয়ে সরাসরি বাড়িতে না গিয়ে সেই খাল পাড়ে গিয়ে বসলাম। কারণ বাড়িতে তো এখন যাব না, একদম খেয়ে টেয়ে তারপর বাড়িতে যাব এবং কিছুক্ষণ ওইখানে বসে মোবাইল টিপবো, তারপর এই প্রাকৃতিক অনুভব করব। সেটার জন্যই আমি ওইখানে গিয়ে বসলাম এবং বসে আমি প্রতিদিনকার মতো গান শুনছিলাম আর সিগারেট খাচ্ছিলাম। এটাই যেন আমার নিত্যদিনের রুটিন ছিল। হঠাৎ করে আচমকা আমি একটা শব্দ শুনতে পাই। চারদিকে যেহেতু অন্ধকার ছিল আর মোবাইলে গান বাজছিল, মোবাইলটা আমি আচমকা হাতে তুলে নিই এবং তুলে নিয়ে আমি খেয়াল করি দূর থেকে একটি বিড়াল আমার দিকে তেড়ে আসছে। বিড়ালটি একদম সাদা ধবধবে, অন্ধকারের মধ্যেও তাকে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। সে দৌড়ে লাফ দিয়ে আমার কোলে উঠে আসলো এবং কোলে ওঠার সঙ্গে সঙ্গে আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা তার শরীরে মারতেই খেয়াল করলাম সাদা ধবধবে একটি বিড়াল এবং বিড়ালটিকে দেখতে বিদেশি বিড়ালের মতো, পার্সিয়ান বিড়াল যেরকম হয় ঠিক সেরকম একটি বিড়াল। আমি বিড়ালটির দিকে ভালো মতো তাকালাম, দেখলাম তার টানা টানা চোখ এবং সেই সঙ্গে তার শরীরে যে পরিমাণ লোম, দেখে বিদেশি বিড়ালই মনে হচ্ছিল। আমি তাকে মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলাম। খানিকক্ষণ বাদে খেয়াল করলাম বিড়ালটির পেছন পেছন একটা কালো মোটা প্রায় 10 থেকে 12 ফুট লম্বা হবে এরকম একটি সাপ পেছন পেছন এসেছে এবং আমার থেকে প্রায় 5 থেকে 6 হাত দূরে সে ফনা মেলে দাঁড়িয়ে আছে। এরকম কালো এবং বিশাল আকৃতির সাপ এর আগে আমি কখনো দেখি নাই। সাপটাকে দেখে সঙ্গে সঙ্গে আমি ভয়ে যেন কাতর হয়ে গেলাম। আমি ওইখান থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। উঠে বিড়ালটা তখন আমার কোলে ছিল। আমি ওই অবস্থায় কি করব ভেবে উঠতে পারছিলাম না। আমি যতই পেছাচ্ছিলাম সাপটা সঙ্গে সঙ্গে আমার পেছন পেছন আসছিল। আমি তখন প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং ওইখানে রাস্তার পাশে একটি বড় লাঠি আমি দেখতে পাই। আমি সঙ্গে সঙ্গে লাঠিটাকে উঠিয়ে নেই। বিড়ালটি তখন ছিটকে আমার বুকের সঙ্গে লেগেছিল, কারণ সে কোনো কায়দায় আমাকে ভয় পাচ্ছিল এবং সাপটি আমার কাছে আসার চেষ্টা করছিল না। তবে মেয়ে বিড়ালটি খুব ভীষণ পরিমাণ ভয় পাচ্ছিল। সঙ্গে সঙ্গে আমি সেই লাঠিটি দিয়ে ওই সাপটির মাথা বরাবর সজোরে আঘাত করি এবং আঘাত করা মাত্রই সেই সাপটি সেইখান থেকে খালের মধ্যে সোজা পড়ে যায় এবং আমি ওইখান থেকে দৌড়ে বাড়ির দিকে চলে আসি। আমার তখন বুক হটফট করছিল, কারণ এত মোটা এবং এত বড় সাপ এর আগে আমি কোনোদিন আমার নিজ চোখে দেখিনি। সাপটি আমার পেছন পেছন আসেনি, সেটাই আমার কপাল। আমি বাড়িতে ফিরে হাঁপাতে থাকি। বিড়ালটিকে আমি আমার কক্ষের বাহিরে ছেড়ে দিই। বিড়ালটি আমার বাড়ির আশেপাশে হাঁটাচলা করতে থাকে। ততক্ষণে আমি আমার ঘর থেকে বেরিয়ে কলপাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে আসি। আমি দেখি বিড়ালটিকে আমার মামাতো বোন এবং অন্যান্য সকলে কোলে নিয়ে বসে আছে। আমি তখন বললাম, এই ওকে এদিকে দে। ওরা সকলে দেখে বলল, বিড়ালটি কার? দেখে তো বিদেশি বিড়াল মনে হচ্ছে। আমি তখন বললাম, যারই হোক তুই দিয়ে আমার কাছে, আমি ওকে নিয়ে এসেছি। ওদের কাছ থেকে বিড়ালটি আমি নিয়ে নিলাম। ওরা আমাকে বলল, দে একটু ধরে রাখি, বিড়ালটা তো বেশ সুন্দর। তবে ওদের কাছে যেন বিড়ালটা কেন যেতে চাচ্ছিল না। বিড়ালটা দৌড়ে আমার কাছে এসে চলে আসলো। তারপর আমি বিড়ালটাকে নিয়ে ওই রাতে ঘরের ভিতরে ঢুকে গেলাম এবং দরজা লাগিয়ে আমি বিড়ালটাকে আমার বিছানার উপর বসিয়ে আমি কম্বল জড়িয়ে বিড়ালটাকে জড়িয়ে ধরে সব শুয়ে পড়লাম। বিড়ালটি বেশ মোলায়েম এবং নরম ছিল। রাতের বেলা ওকে ধরে ঘুমালে খুব ভালো ঘুম হবে এবং সময়টা ছিল ফেব্রুয়ারি মাস, মানে এই সময়টা, এবং হালকা হালকা গরম শীত। আমি একটা কম্বল গায়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে তারপর শুয়ে পড়লাম। আমি সাধারণত রাত্রেবেলা ওঠার জন্য অ্যালার্ম দিতাম, মানে ফজরের আগে উঠে নামাজ পড়তাম এবং এটা আমার রেগুলার রুটিন ছিল। আগে আগে ঘুমিয়ে যেতাম এবং ফজর উঠে নামাজ পড়তাম। আমি আর যাই করতাম 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম। ওই দিনকে আমার অ্যালার্ম ফজরের আজানের আগে না বাজার আগে বেজে গেল 3টার দিকে। আমি এই 3টার দিকে হয়তো ভুল করে অ্যালার্ম সেট করে ফেলেছিলাম। ওইদিনকে আমি শুয়ে পড়লাম এবং যথারীতি প্রতিদিনকার মতো ঘুমিয়ে পড়লাম। আচমকা 3টার দিকে অ্যালার্মে আমার ঘুম ভেঙে গেল এবং আমি ঘুম থেকে উঠে খেয়াল করলাম আমার পাশে কেউ একজন শুয়ে আছে। অন্ধকারে আমি দেখতে পাচ্ছিলাম না। আমি যখন মোবাইলের আলোটা জ্বালালাম, আলো জ্বালানোর সঙ্গে সঙ্গে খেয়াল করলাম আমি যাকে জড়িয়ে ধরে শুয়ে আছি সে আস্ত একটা মেয়ে মানুষ এবং তার শরীরের ঘ্রাণ এত তীব্র, তার চুলের ঘ্রাণ এত পরিমাণ অসাধারণ। আমার নাকে তার চুলগুলো একদম খুব সুন্দরভাবে এটি সেটে ছিল। আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে পড়লাম। আমার হাতটা তার কোমর বরাবর ছিল। আমি লজ্জায় যেন উঠে বসে পড়লাম। আমার কাছে কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গেই সেখান থেকে উঠে লাইটটা জ্বালালাম এবং আমি দেখতে পেলাম আমি যাকে জড়িয়ে ধরে শুয়ে আছি সে জলজন্ত একটি মেয়ে মানুষ এবং তার শরীরে যেন দুধে আলতা তাপ। তার চেহারাটা এত সুন্দর, এত মসৃণ এবং এত মোলায়েম
যে আমি তার দিকে তাকিয়ে আমার দু চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি খাট থেকে সরে গিয়ে আমার যে সোফা ছিল সেই সোফার উপর বসলাম। সোফার উপর বসে আমার তখন ঘুম কাটেনি, কারণ আজকে দেরি করে ঘুমানো হয়েছে। অন্যান্য দিন সাধারণত ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওইখান থেকে বিড়ি খেয়ে এসে 9টা-10টার আগেই ঘুমিয়ে পড়ি। তবে আজকে ঘুমাতে ঘুমাতে প্রায় 11:30-12টা বেজেছে। এই অবস্থায় আমি এখান থেকে ঘুমে যেন পড়ে যাচ্ছিলাম। তবে আমার চোখের সামনে যা দেখছি তা মেলাতেও আমার খুব কষ্ট হচ্ছিল। এটা কি সত্যি? তারপর ওই সোফার উপর বসেই যে আমি কখন ঘুমিয়ে পড়লাম জানি না। বেশ খানিকক্ষণ পর আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে আমি ওই বিড়ালটাকে আমার খাটের উপর, বিড়ালটাকে দূরের কথা, ওই মেয়েটাকে পর্যন্ত আমি আমার খাটের উপর দেখতে পেলাম না। আমার আম্মা আমাকে সকালবেলা ডাক দিল। তখন প্রায় সকাল 7টা বেজে গিয়েছে। আজকের নামাজটা আর হলো না, একদম মিস। ওই সময় কাজা নামাজ উঠে আমি পড়ে নিলাম। তবে আমি সত্যি কথা সেই বিড়ালটাকে ওই ঘরের আশেপাশে কোথাও খুঁজে পাইনি। আশ্চর্য হয়ে গেলাম আমি, বিড়ালটা কোথায় গেল? আর গতকাল রাতে আমি যা দেখেছি তা কি সত্যি নাকি অলৌকিক কোনো কিছু? আমার মাথায় কোনো কিছুই আসছিল না। আমি সত্যিই মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমার সাথে কি করছে? আমি তখন মামাতো বোনদেরকে বললাম, তোরা কি আমার বিড়ালটাকে দেখেছিস? ওরা বলল কি যে কই না তো, ওই বিড়ালটাকে তো সকাল থেকে আমি দেখিনি। সকালে তো রুমে গিয়ে কত দরজা পেটালাম, দরজা তো তুই খুললি না। আসলে আমি তখন ওদের কথা না শুনে এখান থেকে বিড়ালটাকে আশেপাশে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। পরের দিন ওরকমভাবেই কেটে গেল এবং এরকম করে মাঝখানে আরও 2-3 দিন সময় কেটে গেল। আমি ওই সময়টাতে বিড়ালটার কথা কেন যেন মনে হতো এবং রাতের বেলার ওই দিনকের ঘটনা আসলে কি সত্য ছিল? মেয়েটা এত সুন্দর, আমি কি তাহলে স্বপ্ন দেখেছি যে বিড়ালটা একটা মানুষে রূপান্তর হয়েছে, নাকি অন্য কোনো কিছু? আর সকালবেলা বিড়ালটা আমাকে কোনো কিছু না বলে এখান থেকে চলে গেল কিসের জন্য? বিড়ালটা কি অন্য কারোর বিড়াল ছিল? যাই হোক, দেখতে দেখতে কয়েকটা দিন মাঝখানে কেটে গেল। আমি সেই ঘটনা প্রায় দিব্যি ভুলে গেলাম। মানে ওই ঘটনা তো ভোলার নয়, তবে আমি কিঞ্চিত ওই ঘটনা আমার আর স্মরণে ছিল না। ওইদিনকে বিকেলবেলা আমি স্কুল মাঠ থেকে খেলাধুলা করে শেষ করে এসে সন্ধ্যার দিকে, তখন মাগরিবের নামাজ পড়ে এসে আমি ওইখানে বসলাম। আমার নিত্যদিনের রুটিন ছিল যে সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে আমি ওইখানে বসতাম। বিশেষ করে গরমকালে আমি এখানে নিয়মিত বসতাম, কারণ হচ্ছে এখানে খুব সুন্দর বাতাস বয়। তারপর আবার গরমকালে এখানে মাচা তৈরি করা থাকে। আমরা বন্ধুবান্ধব মিলে এখানে মাচা তৈরি করি। সন্ধ্যার পরে এখানে মোবাইল টিপি, গান শুনি, সবাই মিলে সিগারেট খাই। বেশিরভাগ সময় আমি একাই থাকি, যেহেতু আমার বাড়ির পাশে, সেহেতু আমি এখানে একাই বসে থাকি সবসময়। তো সেদিনকেও আমি একা বসেছিলাম এবং বসে ওই আগের দিনের মতো আমি গান শুনছিলাম আর বিড়ি খাচ্ছিলাম। তো ওই অবস্থায় আচমকা আমার চোখ চলে গেল ওই প্রান্তে। মানে ওই সময় আবার জ্যোৎস্না রাত ছিল, ওই জ্যোৎস্না উঠে আশপাশে খুব পরিষ্কার দেখা যাচ্ছে। তো মাঝখানে খাল, খালের দৈর্ঘ্য প্রায় এই পাশ থেকে ওই পাশে প্রায় 20 ফুট দৈর্ঘ্য হবে, মাঝখানে পানি। তো আমার চোখ চলে গেল খালের ওই প্রান্তে। ওই প্রান্তে আমি তাকিয়ে দেখি সেই বিড়ালটা ওই প্রান্তে দাঁড়িয়ে আছে এবং বিড়ালটা যেরকম লম্বা সেরকম সাদা ধবধবে, এবং আমার একটুও বুঝতে বাকি রইল না যে এটা সেই বিড়ালটি, যে বিড়ালটিকে আমি উদ্ধার করেছিলাম। তবে এই বেটা ছেলে আমাকে রেখে কোথায় গিয়েছিল সেটাই আমি ওর কাছে আজকে জিজ্ঞেস করবো যদি এই পাশে আসে। তা আমি ভাবলাম যে উঠে আমি ওই পাশে যাই, গিয়ে আমি বিড়ালটাকে ধরে নিয়ে আসি। নিশ্চয়ই ও আবার হারিয়ে গিয়েছে, অথবা হারায়নি বা এখানে আশেপাশে ঘোরাফেরা করছে, আমার বাড়ি খুঁজে পাচ্ছে না। আমি উঠলাম, উঠা মাত্রই আমি খেয়াল করলাম বিড়ালটা ওই পাশ থেকে এই পাশে চলে এসেছে। কিন্তু এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল যে ওই পাশ থেকে এই পাশে চলে আসা। মাঝখানে কোনো সাঁকো বা নদী নেই। মানে সাঁকো যদি থাকে তাও প্রায় ওই পাশে প্রায় 400 থেকে 500 মিটার দূরে। আমি ওই পাশে সাঁকো পার হয়ে ওই প্রান্তে যাওয়ার চেষ্টা করছিলাম। তবে আমি বিড়ালটার এরকম আশ্চর্যজনক আচরণ দেখে চমকে গেলাম। ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসলো। 20 ফুট লম্বা একটা খাল। সে তো চাইলে আর পানির উপর দিয়ে আসতে পারবে না, আর পানির উপর দিয়ে আসলেও তার শরীর ভেজা থাকবে। কিন্তু সে যখন আমার পাশে এসে দাঁড়ালো, আমি দেখতে পেলাম সেই বিড়ালটি আচমকা আলো দিয়ে ভরে যাচ্ছে এবং একটা অলৌকিক আলো তার শরীর দিয়ে বের হচ্ছে, এবং আশ্চর্যজনকভাবে সেই বিড়ালটার শরীর একদম ভেঙে যেতে লাগলো, ভেঙে আলোতে রূপান্তর হয়ে যেতে লাগলো, এবং একটু একটু করে সেই আলোটি বড় একটি আলোতে রূপান্তর হলো। আমি পেছন দিকে সরে গেলাম এবং সরে গিয়ে আমি সেই গাছের গোড়ায় যেন আটকা পড়ে গেলাম। আমি খেয়াল করলাম সেই বিড়ালটি আচমকা ভেঙে গিয়ে একটি মানুষে পরিণত হলো, এবং সেই মানুষটিকে আমার অতি চেনা, কারণ এর আগেও আমি মানুষটিকে দেখেছি। আমি খেয়াল করলাম এই কোনো আর কেউ নয়, সেদিনকে রাত্রে আমার সঙ্গে শুয়ে থাকা সেই মেয়েটি, যে মেয়েটিকে আমি স্পষ্ট রূপে দেখতে পেয়েছিলাম। তবে আমি তো ভেবেছিলাম সেটা একটা স্বপ্ন ছিল। কিন্তু আমি বুক ধড়ফড় করে বুকের উপরে হাত রেখে বললাম, তুমি কে এবং তুমি এখানে কি করছো?
আর একটা বিড়াল থেকে তুমি মানুষ হয়ে গেলে কিভাবে? তার মানে কি সেদিন তুমি সত্যি? মেয়েটি তখন আমার দিকে তাকালো, তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তার মুক্তার মতো দাঁত, তার সেই সুন্দর চেহারা, আর কি সাবলীল হাসি। তার দিকে তাকিয়ে আমি যেন অবাক হয়ে যাচ্ছিলাম। কোমর পর্যন্ত তার চুল, পরনে সাদা ধবধবে জামা এবং শরীরে অসংখ্য অলংকার রয়েছে। মেয়েটি আমার দিকে তাকালো, তাকিয়ে আমাকে বলল, হ্যাঁ, আমি সেই মেয়েটি। সেদিনকে রাত্রে তোমার সঙ্গে আমি ছিলাম। তবে সেদিনকে কাকতালীয়ভাবে আমার সঙ্গে যা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সমস্ত বিস্তারিত বিবরণ আমি তোমাকে বলছি। আমি সালেহিন বংশের জিন এবং আমি একজন মুসলিম জিন। সেদিনকে রাত্রে তুমি যখন আমাকে দেখেছিলে, তখন আমি এই পথ ধরেই যাত্রা করছিলাম। তবে একটি খারাপ জিন সেদিনকে আমাকে তাড়া করে এবং তাড়া করে আমার ক্ষতি করার চেষ্টা করে। আমি তখন একটি বিড়ালের রূপ ধারণ করে তোমার কাছে আসি, কারণ আমি আশেপাশে আশ্রয় খোঁজার জন্য আর কাউকেই পাচ্ছিলাম না যে আমাকে একটু আশ্রয় দিতে পারে এবং আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। আমি সেদিনকে তোমার কাছে একটি বিড়ালের রূপ ধারণ করে এসেছিলাম এবং এসে আমি তোমার কাছে হেল্প চেয়েছিলাম এবং তুমি আমাকে সেই সাপটির হাত থেকে উদ্ধার করেছিলে। সেটি আসলে কোনো সাপ ছিল না, সেটি ছিল একটি ভয়ঙ্কর এবং খুব খারাপ প্রকৃতির জিন। সে ভুল বশত আমি তোমার কাছে এসে উপস্থিত হয়ে পড়েছিলাম এবং মূল কথা হচ্ছে সে আমার ক্ষতি করতে চেয়েছিল এবং সে আমার ক্ষতি করতে পারলে বেঁচে যেত। যাই হোক, সেই রাতে তুমি আমাকে সাহায্য করেছিলে এবং সেই সাহায্য না পেলে হয়তো আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, আমার বড় কোনো ক্ষতি হয়ে যেত। সেদিন রাতে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে গিয়েছিলে। আমি একটু আশ্রয় চাইছিলাম। আমি যদি তোমার বাড়ি থেকে বের হতাম বা তোমার কাছ থেকে বের হতাম, তাহলে সঙ্গে সঙ্গেই সে আমাকে নিয়ে যেত তাদের জগতে এবং আমার যে কি করতো আমি জানি না। সেই জিনের সঙ্গে আমার বাবার অনেক বড় শত্রুতা আছে। সেই জন্য আমি তার পেছন থেকে ছাড়া পেতে চাইছিলাম। এই জন্য আমি নিরুপায় হয়ে তোমার বাড়ি পর্যন্ত যাই এবং তোমার সঙ্গেই থাকি। আমি চাচ্ছিলাম তুমি সকাল পর্যন্ত আমাকে রাখো, তারপর আমি নিজে থেকেই চলে যেতাম এবং সেটা করেছিলামও। তুমি যখন আমাকে নিয়ে গেলে, তখন আমি দেখলাম যে তোমার এখানেই আমি নিরাপদ। তারপর তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে শুলে, আমিও শুয়ে পড়লাম। তবে মাঝরাতে কি হচ্ছিল, আমি যখন ঘুমাচ্ছিলাম, ভুলবশত আমি আমার নিজের রূপে ফিরে আসি, বিড়ালের রূপ থেকে। ঘুমন্ত অবস্থায় আমি আসলে টের পাইনি যে আমি আমার নিজের রূপে ফিরে এসেছি। তবে সেই সময় আমি যখন টের পাই এবং তুমি উঠে অন্য জায়গায় গিয়ে বসে আছো, আমি বুঝতে পেরেছিলাম যে তুমি বুঝতে পেরেছো। আমি যখন টের পাই তখন আমি সেখান থেকে চলে আসি। তবে এটা উচিত হয়নি, তোমাকে বলে আসা উচিত ছিল এবং আমি তোমাকে বলে আসতে পারতাম। তবে সেদিনকে আমি খুব ভয়ের মধ্যে ছিলাম, সেজন্য আমি সেখান থেকে আসতে পারিনি। ওই জিনটা খুবই খারাপ এবং আমার দিকে বদনজর অনেক আগে থেকেই সে দিত। আমি তখন বললাম, কিন্তু ও তখন বললো, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে যে উপকারটুকু করেছো এই উপকারটুকুর প্রতিদান আমি তোমাকে দিতে চাই। আমি বললাম, কিভাবে? ও বললো কি যে, তুমি এটা নিয়ে একদমই ভেবো না। আমি গত কয়েকদিন ধরেই তোমাকে দেখছি, ভাবছি তোমার সঙ্গে কিভাবে দেখা করব। তবে দেখা করার সুযোগটা হয়ে উঠছিল না। আজকে কেন যেন হঠাৎ করে সাহস করে তোমার কাছে এগিয়ে আসলাম এবং তোমার সঙ্গে দেখা করলাম। তুমি ছেলেটা বেশ ভালো এবং তোমাকে আমার বেশ ভালো লেগেছে। তুমি দেখতে শুনতে বেশ সুদর্শন, সেই সঙ্গে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, মানুষের সঙ্গে ভালো আচরণ করো। সব মিলিয়ে তোমার আমাকে খুব ভালো লেগেছে এবং আমি সত্যি তোমাকে খুব পছন্দ করে ফেলেছি। মেয়েটির এই কথা শুনে আমার মনের মধ্যে একটা বাড়ি মেরে উঠল। ওই সময়ে মাগরিবের এশার আজান দিয়ে দিল। মেয়েটি আমাকে বলল, তুমি এখন যাও, গিয়ে নামাজ পড়ো, আমি এখন যাই, আমি আবার আসবো। তাই বলে মেয়েটি আমার চোখের পলকে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। আমি এখান থেকে উঠলাম। আমি যেন আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি সত্য কোনো কিছু নাকি মিথ্যা? আমি ভালো মতো আমার চোখ কষলে আমার ব্রেনকে সিগন্যাল দিতে লাগলাম যে এটা কি সত্য কোনো ঘটনা আদৌ। হাউন মেয়েটি সেখান থেকে চলে গেল। আমি নামাজ পড়ে বাসায় আসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার নিজের রুমে আসলাম। আমি দেখলাম হাউন আমার রুমের ভিতরে এসে বসে আছে, খুব বড় একটা গাউন জাতীয় জামা পরা এবং এত চমৎকার লাগছিল তাকে দেখতে। রুমের আলোটা জ্বালাতেই যেন তার সেই সুন্দর চেহারা আমাকে বিমোহিত করছিল। আমি তখন ওই ঘরের দরজা লাগিয়ে বিছানার কাছে গিয়ে বসলাম। হাউন তখন আমাকে বলল, তোমার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম, এতক্ষণ দেরি করলে আসতে? আসলে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তোমার সঙ্গে গল্প করার জন্য আমি এখানে এসেছি। আমার সঙ্গে কি তুমি গল্প করবে? আমার তাকে একটু একটু ভয় লাগছিল। কেন লাগছিল আমি জানি না, তবে ভয় কাটালাম। কাটিয়ে আমি পাশে চেয়ারে বসলাম। হাউন আমাকে সালাম দিল, আমি তো সালামের উত্তর দিলাম। আমি চুপ করে বসেছিলাম। সে আমাকে বলল, কি ব্যাপার, কিছু কথা বলো। মেয়েটি আমাকে বলল, সে আমাকে
কিছু কথা বলতে চাই। আমি বললাম, কি কথা? সে বলল কি যে, কিছু কথা আমি তোমাকে বলতে চাই, সেই কথাগুলো তুমি শুনলে হয়তো আমাকে বিশ্বাস করবে যে আমি সেদিনকে কেন বিপদে পড়েছিলাম। আমি তখন বললাম, কি কি কথা তুমি বলো। সে তখন বলল যে, তুমি যে জিনিসটা দেখেছ, আসলে শয়তান এবং কালো জিনটা, ওইটাকে আমার আব্বা হুজুর, মানে আমার আব্বা হচ্ছেন আমাদের গোত্রের সর্দার। আমরা যে গোত্রে থাকি, সালাহিন গোত্র, সেই গোত্রের সর্দার হচ্ছেন আমার বাবা। এবং তিনি ওই জিনটাকে আমাদের ওই গোত্র থেকে অপরাধের কারণে বিতাড়িত করেছিল। তিনি বড় একটা গুরুতর অপরাধ করেছিলেন। কি অপরাধ করেছিল সেটা আমি তোমাকে বলছি না, তবে গুরুতর একটা অপরাধের কারণে আমার আব্বাজান তাকে আমাদের গোত্র থেকে বের করে দেয় এবং বের করে দিয়ে আমাদেরকে ওইখান থেকে নিরাপদে থাকতে বলে। আর আমরা যখনই বাইরে বের হই তখন আমার আব্বার কিছু রক্ষী জিন আছে, যেগুলো সঙ্গে করে নিয়ে বের হই, এবং ও নানানভাবে আমাদের গোত্রের অন্যান্য জিনদেরকে ক্ষতি করার চেষ্টা করে। আমি যেহেতু সর্দারের মেয়ে, সেহেতু ও আমাকে নানানভাবে ক্ষতি করার জন্য আমার আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। আমি সেই বিষয়টা জানতাম না। আব্বাজান অবশ্য আমাকে বলতেন যে, তুই ওই সমস্ত জিনিস থেকে কিন্তু দূরে থাকিস, ও খুব খারাপ এবং বদজিন, কালো জাদু চর্চা করে, তোর ক্ষতি করতে পারে। আমি তখন বলতাম, না আব্বা, এরকম কোনো কিছু হবে না। এরকম করতে করতেই হঠাৎ করে এক রাতে, যেদিনকে আমার সঙ্গে মূলত ঘটনাটা ঘটে, সেই রাতে আমি ওইখান থেকে বাড়িতে ফিরছিলাম আর কি। আমি একটা জায়গায় গিয়েছিলাম। আমি জানতাম যে এরকম কোনো কিছু হবে না। আমি প্রায় দিনই আমার গোত্র থেকে বের হয়ে আমি বাইরে ঘুরতে আসতাম এবং আমার বান্ধবীদের বাড়িতে যেতাম অন্য গোত্রে। তো ফেরার পথে ওই জিনটা আমাকে দেখে ফেলে এবং দেখে ও চেনে আমাকে, যে আমি যে সর্দারের মেয়ে। আমার পিছু নেয় এবং আমাকে সত্যিও ওদিনকে বড় ক্ষতি করে ফেলতো। আমি ওই অবস্থায় তোমার কাছ থেকে আশ্রয় নিই। তারপর আমি আমার নিজ গোত্রে ফিরে যাই। ফিরে যাওয়ার পর আমি আব্বা হুজুরকে কথাটা বলি। আব্বা হুজুর বলে, দেখো, তোমাকে আমি বের হতে নিষেধ করেছিলাম, তারপরে তুমি বের হয়েছো, কাজটা তুমি ঠিক করনি। যাই হোক, বের হয়ে যেহেতু গিয়েছো, আর যেহেতু এরকম একটা বিপদ থেকে উদ্ধার হয়েছো, যে ছেলেটি তোমাকে বিপদ থেকে উদ্ধার করেছে সেই ছেলেটিকে ধন্যবাদ, এবং ওই ছেলেটিকে আমার বাড়িতে দাওয়াত থাকলো, তুমি যে কোনো একদিন তাকে নিয়ে এসো, আমি তাকে আমার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আমি তখন বললাম, সত্যি তোমার আব্বা হুজুর আমাকে নিয়ে যেতে বলেছে? তখন হাউন বলল, হ্যাঁ, তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে বলেছে এবং আমি তোমাকে নিয়ে যাব, তবে সেটা এখন না। আমি তোমার সঙ্গে এখানে কিছুদিন থাকবো, ঘুরবো ফিরবো, তোমার এই বাড়িটা দেখবো, সমস্ত কিছু দেখবো, তারপর আমি তোমাকে ওইখানে নিয়ে যাব। আমি বললাম, জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের ওইখানটা দেখতে কেমন? ও তখন বললো, খুব ভালো এবং খুব সুন্দর জায়গা, আমার কাছে খুব সুন্দর লাগে। আমি বললাম কি যে, তোমার কাছে যদি ভালো লাগে তাহলে তো আমার কাছেও ভালো লাগবে। ও তখন বললো, আমরা মুসলিম গোত্রের জিন, আমরা পরিষ্কার পরিপাটি এবং খুব স্বচ্ছ থাকতে পছন্দ করি, তুমি দেখলে পছন্দ করবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। হাউনের সঙ্গে আমার যেন একদম একটা অন্যরকম একাগ্রতার সম্পর্ক হয়ে উঠল। হাউনকে আমার অত পরিমাণ ভয় লাগতো না, কারণ শুরুর দিকে যেরকম ভয় পেয়েছিলাম, পরবর্তীতে এরকম ভয় আমি আর পাইনি। আমি হাউনকে বললাম, তোমার শরীর এত চমৎকার কেন, আমি কি একটু ছুঁয়ে দেখতে পারি? ও বলল, হ্যাঁ আসো। তারপর আমি ওকে ছুঁয়ে দেখলাম। সত্যি ওর হাত এত পরিমাণ নরম ছিল, পুতুলের হাত যেরকম নরম হয় ঠিক ওই পরিমাণ নরম, আর হাত দিলেই ওই জায়গাটা রক্ত পর্যন্ত শরীরের ভিতর থেকে দেখা যেত। রগের মধ্যে যে রক্ত চলাচল করছে সেই ইয়ে পর্যন্ত দেখা দিত। হারুনের চুলগুলো ছিল সাদা এবং ফ্যাকাশে এবং অন্যরকম দেখতে। ও এরকমভাবে আমার দিকে তাকিয়ে থাকতো, আমাকে বলতো, কি দেখছো? আমি বলতাম, তোমাকে দেখছি, তুমি কি সুন্দর, কি সুন্দর চেহারা তোমার। ও আমাকে বলতো যে, দেখার কি আছে, আমরা পরীরা এরকমই হই। তুমি আমাদের এখানে যখন যাবে, আমাদের আশেপাশের অনেক পরীকে যখন তুমি দেখবে, তখন তুমি বুঝতে পারবে যে আমরা ঠিক কতখানি সুন্দর এবং আমাদেরকে সৃষ্টিকর্তা মানে আল্লাহ তাআলা কত সুন্দর করে তৈরি করেছেন। আমি তখন হাউনকে বলতাম, তোমাকে দেখতে এত চমৎকার, আমি সত্যি পাগল হয়ে যাই তোমাকে দেখে। ও তখন বলল যে, থাক, পাগল হতে হবে না। এরকম করে হাউনের সঙ্গে আমার দিনগুলো কাটতে লাগলো। প্রায় প্রত্যেক দিন রাতে ও আমার সঙ্গে ঘরে এসে গল্প করত এবং আমি এবং হাউন প্রায় গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করতাম। তারপর ও আমাকে রাত্রেবেলা ঘুম পাড়িয়ে দিয়ে ওইখান থেকে চলে যেত। আমি তো রাত্র জাগতে পারতাম না, কারণ গ্রামের ছেলে, ওই অবস্থায় রাত্র জাগাটাও অসম্ভব ব্যাপার। ও গল্প করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়তাম আমি জানি না। আমার খুব ভালোই কাটছিল এবং এত মধুর এবং সুন্দর সময় এর আগে আমি কোনোদিন কাটাইনি। এর আগে আমি জীবনে কোনোদিন প্রেম করিনি। প্রেমের অনুভূতি কেমন হয় সে বিষয় সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। সেদিনকে মাগরিবের নামাজ পড়ে আমি ওই গাছের গোড়ায় বসে আছি। বসে থাকা অবস্থায় হঠাৎ করে হাউন এসে উপস্থিত হলো।
আমি দেখলাম আচমকা আমার হাত থেকে বিড়িটা কেউ একজন ধরে ফেলে দিচ্ছে। আমি বুঝতে পারলাম এটা হাউন, কারণ তার শরীরের ঘ্রাণ আমি চিনি এবং আমার কাছে খুব পরিচিত। আমি তখন বললাম, হাউন তুমি? ও তখন বলল, আমি তোমাকে বলেছি না সিগারেট না খেতে? এটা যদি তুমি খাও তাহলে আমি কিন্তু তোমার কাছে আসবো না। এটা হারাম বস্তু, তুমি কেন এটা খাবা? এটা একদমই খাবা না। আমি তখন বললাম, কেন খাবো না? তুমি আমার কে যে আমি তোমার কথা শুনবো? ও তখন বলে যে আমি তোমার সব কিছু এবং তুমি আমার সব কিছু, সেহেতু তুমি এটা খাবা না মানে খাবা না। যদি এটা খাও তাহলে কিন্তু আমি আর আসবো না। আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে, আসবো না, বসো এখন এখানে। আমরা তখন একে অপরকে ভালোবাসা বা পছন্দের কথাটা বলিনি, তবে হাউন আমাকে সবসময় বোঝানোর চেষ্টা করতো যে ও আমাকে পছন্দ করে। আমাকে সবসময় দেখে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, সেটা নাকি ওর কাছে খুব ভালো লাগে। তবে কিছু কিছু বদ অভ্যাস আছে, যে বদ অভ্যাসগুলো ওর কাছে ভালো লাগে না, ও সেগুলো আমাকে শোধরাতে বলে। তবে ওই যে অভ্যাস কি আর 1-2 দিনে পরিবর্তন হয়? অভ্যাস আস্তে আস্তে পরিবর্তন হয়। আমি তখন ওকে বললাম যে তুমি এরকম করো কেন আমার সঙ্গে? ও তখন বলল, এরকমই করব। দেখতে দেখতে ওর সঙ্গে আমার সময়টা খুব ভালো কেটে যায় এবং আমি সত্যি খুব আনন্দের সহিত ওর সঙ্গে থাকতে শুরু করি। আমার দিন বেশ ভালোই কাটছিল। মানুষজন আমাকে বলতো, কি রে তুই কি করিস? একা একা সারাদিন কই থাকিস, কি করিস, কার সঙ্গে গল্প গুজব করিস, একা একা বসে বকবক করিস? আম্মা একদিন আমাকে দেখে ফেললো, আমি ঘরের ভিতরে একা একা বকবক করছিলাম। তখন সন্ধ্যা রাত্রি। আম্মা আমাকে বললো, কি রে ঘরের ভিতর কার সঙ্গে কথা বলছিস? আমি বললাম, আম্মা পড়তেছি। এরকম করে কয়েক দফা দেখছে। দেখার পর আমি আম্মাকে ওই একই কথাই বলছি, কিন্তু একদিন আর রেহাই পেলাম না। আমি বসে আছি, হাউনের সঙ্গে কথা বলছি। হাউনকে তো দেখা যেত না, ও অদৃশ্য অবস্থায় থাকতো। আম্মা তখন আমাকে বলল যে, কিরে ঘরের ভিতর থেকে মেয়ে মানুষের আওয়াজ থেকে আসে? ঠাস করে আম্মা ঘরের ভিতর ঢুকে পড়লো। দরজাটা আওজানো ছিল, লাগানো ছিল না। আচমকা আমি বক বক করছি সেটা আম্মা শুনে ফেললো এবং ঘরের ভিতরে একটা খুব সুন্দর সুঘ্রাণে মোমো করছিল। আম্মা তখন বললো, কি এত সুন্দর ঘ্রাণ, ঘরের ভিতর পারফিউম দিছে কে? আমি তখন বললাম, আম্মা আমি নিয়ে আসছি। আম্মা আমাকে বলল, তুই যে টাকা পয়সা নষ্ট করে এইসব জিনিসপাতি কিনিস। হাউনকে আম্মা দেখতে পাচ্ছিল না, শুধুমাত্র আমি দেখতে পাচ্ছিলাম। হাউন খিলখিল করে হাসছিল। হাউন সঙ্গে সঙ্গে উঠে বলল, এটা তোমার আম্মা? আমি খট করে বলে ফেললাম, হ্যাঁ। তখন আম্মা বলল, কি হ্যাঁ? আমি বললাম, না আম্মা কিছু না। হাউন তো খিলখিল করে হাসতে হাসতে শেষ। হাসতে হাসতে সে একদম অস্থির। ওই রাত্রেবেলা সন্ধ্যারাত্রির পরে হাউন ওই দিনকে চলে গেল। চলে যাওয়ার পর আমি তখন বসে আছি আমার নিজের ঘরে। তো সাধারণত আমি রাত্রেবেলা অপেক্ষা করতাম ও কখন আসবে। তবে ওদিনকে রাত প্রায় 11টা বেজে যাচ্ছিল। তখন ওর কোনো খবর নেই, কোথায় কি করছে, আসছে না কিসের জন্য। আমি ওই রাতে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ও ওই রাতে টোটালি আসলো না। আমি ঘুমিয়ে পড়লাম। এরকমটা কখনো হয়নি যে ও কোনো রাতে আমার এখানে আসা মিস দিয়েছে। আমার কাছে ভীষণ রাগ হলো এবং আমি ভাবলাম যে ওর সঙ্গে আমি কথাই বলবো না। আমার সঙ্গে যে একটা পরী আছে সেটা ও আমাকে বলতে কাউকে নিষেধ করেছে। ওই অবস্থায় ওই রাত্রে আমি ঘুমালাম। ঘুম থেকে আমি পরদিন সকালবেলা উঠে, সারাদিন আমার মন খারাপ ছিল, ও আসেনি। ওর প্রতি আমার কেন যেন একটু অন্যরকম টান ছিল। ও না আসলে আমার বুক ধড়ফড় করতো, একটু কেমন যেন বুকের ভিতরে পড়তো। আমি ওকে খুব বেশি মিস করতাম, সারাদিন ওকে মিস করতে লাগলাম। ওই সময় আমার পড়ালেখা ছিল, পড়ালেখা একদম লাঠে ওঠার কায়দা। পড়ালেখা ঠিকঠাক মতো করতাম না, পরীক্ষার রেজাল্ট খারাপ হতে লাগলো। হাউন আমাকে সবসময় বলতো, তুমি পড়ালেখা না করলে কিন্তু আমি সত্যি তোমার কাছে আসবো না। তাহলে কি ওই কারণে আমার কাছে আসছেন আজকে? মাত্র একদিন আসেনি, তাতে আমার এই অবস্থা। ওকে যে আমি কি পরিমাণ ভালোবেসে ফেলেছিলাম আমি নিজেও বলতে পারবো না। হাউন হয়তো নিজেও আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতো। যাই হোক, ওই অবস্থায় আমি ওইখান থেকে আমার ঘরে আসলাম। ঘরে এসে আজকে অপেক্ষা করতে লাগলাম। খানিকক্ষণ পড়লাম, কিন্তু পড়ায় কোনোভাবে মনোযোগ আসছিল না। বেশ খানিকক্ষণ পর আমার রুমটা একটা সুগন্ধিতে মোমো করতে লাগলো। আমি আশপাশটা ঘুরে ফিরে দেখতে লাগলাম এবং আমি বললাম, তুমি কি এসেছো হাউন? ও তখন আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, হ্যাঁ আমি এসেছি, এই যে। কিন্তু তুমি এরকম বিধ্বস্তভাবে বসে আছো কিসের জন্য? আমি তখন বললাম যে, তুমি যে এত দেরি করে আসলে, কেন আসলে বলো তো? তোমাকে আমি কতখানি মিস করছিলাম তুমি জানো? ও তখন বলল যে, হ্যাঁ আমি জানি, এদিকে আসো। আজকে আসলে তোমাকে নিতে এসেছি, আর কালকে আসিনি, কারণ কালকে আমি এবং আমাদের বাসায় একটা অনুষ্ঠান ছিল। আমি এবং আমার আব্বা হুজুর সেখানে ব্যস্ত ছিলাম, তোমাকে নিয়ে যেতে পারিনি। আজকে আব্বা হুজুর তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে বলেছে, এই জন্য আমি তোমাকে নিতে এসেছি। হাউন আমার কাছে আসলো, কাছে এসে বলল, এই নাও, এই জিনিসটা তুমি পরে নাও। আমি বললাম, এই জিনিসটা কি? ও তখন আমার হাতের উপর সেই প্যাকেটটা দিল। প্যাকেটটা ছিল বেশ মোলায়েম এবং খুব শক্ত। আমি প্যাকেটটা খুললাম। খোলার পর দেখলাম প্যাকেটের ভেতরে খুব সুন্দর একটা জুব্বা এবং টুপি পাঞ্জাবি রাখা।
এত চমৎকার টুপি পাঞ্জাবি এবং জুব্বা এর আগে আমি কোনোদিন পরিনি। এত চমৎকার ছিল। আমি হাউনকে বললাম, ওদিকে ঘুরো। আমি পরিনি। ও তখন বললো, বাঁচে না আর আদিক্ষেতায়, তাড়াতাড়ি পড়ো, তোমার নিচে তো শর্টস আছেই, তাড়াতাড়ি পড়ো। ও আমাকে ওর সামনে পড়তেই বাধ্য করলো। আমি আমার গেঞ্জিটা খুললাম, খালি গায়ে। এর আগে ও আমাকে দেখেনি। আমি গেঞ্জিটা খুলে তখন আমার সেই পাঞ্জাবিটা পরলাম, ও যেটা আমাকে দিয়েছে। সে সঙ্গে আমি পায়জামাটাও পরে নিলাম। ও আমার দিকে তাকিয়ে আছে। আমার খানিকটা লজ্জা লাগছে। ও তখন বললো, লজ্জা লাগার কিছু নেই, ছেলে মানুষ হয়ে যদি এত লজ্জা পাও। আমি সত্যি লজ্জা পাচ্ছিলাম। বেশ খানিক্ষণ পর ও আমার দিকে তাকালো, তারপর বললো, সত্যি তোমাকে খুব সুন্দর লাগছে। তারপর ও আমার গায়ে একটা আতর মেখে দিল। আতরটা খুব সুন্দর ছিল। আমার শরীরে যখন লাগানো হলো তখন এত চমৎকার লাগছিল। তারপর ও আমার কাছে এসে আচমকা আমাকে জড়িয়ে ধরলো, বলল, চলো, তোমাকে আমি আজকে আমার আব্বা হুজুরের কাছে নিয়ে যাব এবং আমি তোমাকে একটা কথা বলবো। আমি ওর কথা শুনেই বুঝতে পারছিলাম, ওর জড়িয়ে ধরা, ওর এরকম গিফট দেওয়া, ওর আব্বার কাছে নিয়ে যাওয়া, কিছু কথা বলা, তখন বুঝতে পারলাম যে ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এবং কিসের জন্য নিয়ে যাচ্ছে। আজকে নিশ্চয়ই আমাকে ভালোবাসার কথা জানাবে। আমি সত্যিই খুব খুশি ছিলাম এবং এত খুশি ছিলাম যে আমি বলে বোঝাতে পারবো না। আমি তখন ওর হাতটা ধরলাম। ও আমার হাতটা শক্ত করে ধরলো, বলল, তুমি তোমার চোখটা বন্ধ করো। আমি আমার চোখটা বন্ধ করে ফেললাম। তারপর আমি জানি না আমি কোন জগতের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। বেশ খানিকক্ষণ পর আমি আমার চোখটা খুললাম। চোখ খুলে আমি দেখতে পেলাম আমি খুব শান্ত শীতল একটা রঙিন জগতে চলে এসেছি, যে জগতের সমস্ত কিছু রঙিন। গাছপালা সবুজ নয়, বরঞ্চ রঙিন পাতা দিয়ে ঘেরা, এবং চারপাশটা এত চমৎকার, এত সুন্দর পাহাড়ি এলাকা এর আগে আমি জীবনে কোনোদিন দেখিনি। স্বচ্ছ পানি, সুন্দর সবুজে ঘেরা পাহাড়, আর নানান ধরনের রঙিন বেরঙের গাছ। বাড়িগুলো কেমন অদ্ভুত টাইপের, যেন শায়েস্তা খাঁর যুগে চলে এসেছি। চারিদিকে মহলের মতো ছোট ছোট এবং বড় বড় তাজমহলের মতো ঘর। সেই ঘরের একটি অংশে আমাকে সেই জিন মেয়েটি নিয়ে গেল। আমি মেয়েটিকে জড়িয়ে ধরে সেখানে দাঁড়িয়ে রইলাম, মানে তার কাছে ঘেঁষে ঘেঁষে। প্রাসাদে যখন নিয়ে গেল তখন আমি সমস্ত কিছু দেখে অবাক হচ্ছিলাম। চারিদিকে বেশ অদ্ভুত অদ্ভুত লোকজন আমাকে সমবেদনা জানাচ্ছিল এবং আমাকে সংবর্ধনা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমাকে সেখানে গ্রহণ করছিল। সেখানে যেসব রক্ষী জিনেরা আছে বা যারা আমাকে অতিথি আপ্যায়ন করছিল, সেই জিনেদারকে দেখতে একদম চমৎকার। মুখে লম্বা দাড়ি, প্রায় 6 ফুটের মতো লম্বা, আমার মতোই জুব্বা পরা, এবং আমাকে তিনারা সালাম দিলেন এবং আমি তাদের সালামের উত্তর গ্রহণ করলাম এবং তাদের সঙ্গে আমি ঘরের ভেতরে যেতে লাগলাম। তারা আমার অতি আগ্রহে এবং অতি আদর আপ্যায়নের সঙ্গে ঘরের ভিতরে নিয়ে যেতে লাগলো এবং আমাকে বলল, তোমাকে এখানে সুসংবাদ এবং স্বাগতম। এরা সকলেই ফরাসি ভাষায় কথা বলতো। আমি মাদ্রাসায় পড়ার সুবাদে ফরাসি ভাষা কিছুটা জানতাম এবং কিছুটা বুঝতাম। আমি হাউনের হাত ধরে সেই বড় প্রাসাদের ভিতরে ঢুকে গেলাম। প্রাসাদের ভিতরে বড় একটি কক্ষ, সেখানে বসার অনেক জায়গা আছে। সেখানে একজন মুরব্বী, মাথায় পাগড়ি দেওয়া, প্রায় 6 ফুটের উপরে লম্বা এবং বিশালদেহী একজন মুরব্বী লোক বসেছিলেন। তার মুখে লম্বা দাড়ি, দাড়িগুলো পেকে গিয়েছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? এটাই হাউনের বাবা, কারণ তার এরকম গেট আপ দেখে, হাউনের কথাবার্তা শুনে, সমস্ত কিছু শুনে আমার কাছে ঠিক তেমনটাই লাগলো। এবং আমি সালাম দেওয়ার মাত্রই তিনি উঠে দাঁড়ালেন এবং আমাকে বললেন, তুমি তাহলে সেই ছেলে, তাই না? আমি বললাম, হ্যাঁ, আমি সেই ছেলে। আমি দেখতে পেলাম তিনি একটি সিংহাসনের উপর বসে আছে এবং সেই সিংহাসনটা স্বর্ণ দিয়ে তৈরি। আমার দিকে তিনি তাকালেন। তার পাশে একজন মহিলা বসেছিলেন। মহিলাটার মুখ দেখা যাচ্ছিল না। আমি বুঝতে পারলাম এটাই হয়তো হাউনের আব্বা আম্মা। আমি হাউনের আব্বা আম্মাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়লাম। তিনি আমাকে সংবর্ধনা জানালেন এবং বললেন, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তখন চারিদিকের পরিবেশ দেখে অবাক হয়ে যাচ্ছিলাম এবং তখন হাউন এবং তার আব্বা আম্মা কথা বলা বলি করছিল। আমি তখন তাদের কথা শুনছিলাম। এর মাঝখানে হাউন তার আব্বাকে একটি কথা বলে উঠল। কথাটা এমন ছিল, পাপা মামা জেম সে তুম সে লুই কি মা সবে সেজুর লা ইল এতে জ্যোতি এ উল জুলুম্মা কমনো। অর্থাৎ, আব্বা আম্মা, আমি এই লোকটিকে পছন্দ করি। সেই সেদিন আমাকে বাঁচিয়েছিল। আমি তাকে বিয়ে করতে চাই। সে আমাকে অনেক ভালোবাসে এবং আমিও তাকে অনেক ভালোবাসি। সে একজন জিন। এই কথা শোনার পর আমি সত্যি অবাক হচ্ছিলাম, কারণ ও আমাকে এই কথা যখন বলল তখন আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি বলবো। আমি বুক ধড়ফড় করে উঠছিল, কারণ সে আমাকে ভালোবাসার কথা আমাকে না বলে সরাসরি তার বাবা মাকে বলল। তখন তার বাবা মা বাংলা ভাষায় আমার সঙ্গে কথা বলতে লাগলেন। তার আব্বা বললেন যে আমি
সেদিনকে আমার মেয়ের মুখে সমস্ত কথা শুনেছি। তুমি আমার মেয়েকে যেভাবে বাঁচিয়েছ সেটা আসলে প্রশংসার দাবিদার। আমি সত্যি সেটার জন্য কৃতজ্ঞ তোমার প্রতি। কিন্তু আমার মেয়ে তোমাকে এত বেশি পছন্দ করে আমি জানতাম না, এবং সত্যি ও তোমাকে ভালোবাসে। তোমার মনের অবস্থা কি আমি একটু শুনতে চাই। আমি তখন বললাম, আমি ওকে ভালোবাসি, আমি ওকে পছন্দ করি। উনি তখন বললেন, আলহামদুলিল্লাহ, তোমরা যেহেতু একে অন্যকে পছন্দ করো এবং একে অন্যকে ভালোবাসো, ভালোবাসার অনুভূতি ভিন্ন, সেহেতু আমি এখানে আর কোনো প্রকার বাধা দিব না। আমি চাই তোমরা জিনার সম্পর্কে না থেকে তোমরা বিয়ে করো এবং বিয়ে করে একসঙ্গে থাকো। আমি এই কথা শোনার পর খানিকটা খুশি হয়ে গেলাম, তবে পুরোপুরি খুশি হতে পারলাম না। কারণ হচ্ছে, আমি ভেবেছিলাম আমি ওর সঙ্গে প্রেম করব, একসঙ্গে থাকব, ওদের জগৎটা ঘুরবো, তারপর না হয় আমি বিয়ে করব। এবং হাউন আমাকে এখানে নিশ্চয়ই নিয়ে এসেছিল বিয়ে করার জন্য নয়, বরঞ্চ প্রেম করা এবং প্রেমের অনুভূতিটা জানানোর জন্য। তবে ও যে সরাসরি ওর আব্বাকে এরকম একটা কথা বলে ফেলবে, সেটা সত্যি আমি ভাবতে পারিনি। হাউন সত্যি ওর আব্বাকে আমার কাছে বিয়ের জন্য কথা বলল, এবং আমি কিঞ্চিত নার্ভাস ছিলাম। হাউন এবং আমি তখন পাশের একটা জায়গায় আসলাম, এবং আমি দেখলাম সেখানে হাউনের মা তার বোরকা যেটা সে পরেছিল সেটা সরিয়ে হাউনের দিকে এগিয়ে আসছে, এবং আমাকে সে সালাম দিল। আমি হাউনের মায়ের দিকে তাকালাম। সেও হাউনের মতো অসম্ভব রকমের সুন্দরী ছিল। আমি মেয়েটাকে পছন্দ করতাম, এত বেশি ভালোবাসতাম যে আমি বলে বোঝাতে পারবো না। আমি যদি তাকে বিয়ে করতে পারি তাহলে নিশ্চয়ই আমার কোনো আপত্তি থাকবে না। আমি হাউনের আব্বাকে বলে দিলাম, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। আমি জীবনে কখনো প্রেম করিনি। আমি সম্মতি দিলাম, আমি বিয়ের জন্য রাজি হলাম। আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা শুরু হলো ওই সময় থেকেই, কারণ তারা এক বিন্দু দেরি করতে চায় না। এবং সেখানে অসংখ্য জিনেরা পুরো বাড়িটি ঝলমলে করে সাজাতে লাগলো, এবং বিয়ের অনুষ্ঠানে যা যা হয় সমস্ত কিছুই তৈরি করতে লাগলো। আমাদেরকে একদিনের সময় দিল, এবং একদিন পরে আমাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। আমি এবং হাউন তখন ওইখান থেকে হাউনের কক্ষে ফিরে গেলাম। সেখানে যাওয়ার পর হাউন আমাকে বলল, এটা আমার কক্ষ, এখানে আমাদের বাসর হবে। সেখানে একটি খুব সুন্দর করে খাট সজ্জিত করা আছে, এবং মুহূর্তের ভিতরে সেই খাটটা সজ্জিত হয়ে গিয়েছে। এবং সর্বপ্রথম এই ঘরটি সাজানো হচ্ছে, কারণ আজকে দিনের বেলা সন্ধ্যার আগে আগে আমাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। হাতে এখনো প্রায় 12 ঘন্টার সময় আছে। হাউন তখন আমাকে বলল, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাচ্ছিলাম না আমাদের জেনার সম্পর্কটা আগাক, এবং আমি তোমাকে ভালোবাসার কথা বলতে চেয়েছিলাম। তবে আমি সরাসরি ভালোবাসার কথা না জানিয়ে আমার আব্বা হুজুরের কাছে আমাদের বিয়ের প্রস্তাব দিয়েছি। বিষয়টা ভালো করিনি? আমি বললাম, হ্যাঁ, তুমি অনেক ভালো করেছো। এই কথা বলতেই হাউন তখন আমাকে এসে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। ওর নরম শরীরের ভিতরে যেন আমি ঢুকে যাচ্ছিলাম। এত চমৎকার কারো শরীর হতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এই বয়সে যে আমি ওর এরকম দেখা পাবো এবং ওকে এত পরিমাণ ভালোবাসতে পারবো, আমি কখনো কল্পনাও করিনি। হাউন আমাকে জড়িয়ে ধরলো, আমি তখন জড়িয়ে ধরলাম। তখন বাইরে একজন দাসী এসে কাশি দিল। দাসীটা আমাদের জড়িয়ে ধরা অবস্থায় দেখে ফেলেছে। আমি লজ্জা পেলাম। ওদিনকে আমাদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হলো। বিয়ের অনুষ্ঠানে বেশ কিছু জিন সেখানে উপস্থিত ছিল, এবং আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছিলাম। সেটা হচ্ছে, এখানে যেসব বিয়ের খাবার দাবার, পুরো আস্ত খাসি, পুরো আস্ত উট জব করে সেগুলো রান্না করা হয়েছে, এবং একটি দল জিনকে এক কমের ভিতরে রান্না করতে দেওয়া হয়েছে। একটা বড় ডেকচির ভিতরে সেই জিনিসটা রান্না করে সেই জিনিসটাকে একটা বিশাল আকৃতির পাত্রের ভিতরে বসিয়ে দেওয়া হয়েছে, এবং গোল করে 15-20 জন জিন সেই একটি উট খাচ্ছে। আমি এটা দেখে এত পরিমাণ বিস্মিত হলাম। আমার জন্য পুরো আস্ত একটা খাসি রান্না করে আমার সামনে এসে বসিয়ে রাখা হয়েছে, এবং সেইখানে আমাকে সেই জিনিসটা খেতে দেওয়া হলো। শুধু কি তাই, মন্ডা, মিঠাই, নানান ধরনের খাবার, এবং মাংস, রেজালা, পোলাও, অসংখ্য ধরনের খাবার যা আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি আমার সামনে থরে থরে করে সাজানো। আমাকে সকলে বলল যে, দোলা ভাই, খেয়ে নিন। ওরা যেহেতু ওই ফরাসি ভাষায় কথা বলতো, আমি কিঞ্চিত বুঝতে পারতাম, তবে ওরা কি বলতো সম্পূর্ণরূপে আমি বুঝতাম না। কিছু কিছু কথা বুঝতে পারতাম, তবে আমি ওই হাউনের কথা বুঝতে পেরেছিলাম খানিকটা। আমার শালীরা যারা ছিল তারা আসতো আমার কাছে, এসে আমার কাছে বসতো, কিছু একটা বলে এখান থেকে চলে যেত। আর খাওয়া দাওয়া শেষ করে এমন অবস্থা ছিল যে আমার পেট ফিরে যাওয়ার জোগাড় ছিল। এত খাবার আমি একসঙ্গে কোনোদিন দেখিনি। ওইখানে এসে কিছু কিছু লোকজন আমাকে দোয়া করছিল। আমি বুঝতে পারছিলাম কি বলে দোয়া করছিল, তারা যেহেতু ফরাসি ভাষায় কথা বলে। আমাদের প্রথম নিকা ও বাসর হলো সেখানে। নিকা শেষ করার পর আমাকে এবং হাউনকে বাসর ঘরে পাঠানো হলো।
আমরা দুজনে বাসর ঘরে গেলাম। ঘরটা অনেক বড় ছিল এবং এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে যে আমি সেই ঘরটা দেখে চমকে যাচ্ছিলাম। হাউন আমার সমান সমান লম্বা ছিল এবং বেশ অদ্ভুত। ও আমার দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলো। আমার সেদিনকের সেই বাসর ঘরের কথা এখন পর্যন্ত মনে পড়ে। আমার বয়স তখনকার সময়ে 16 বছর এরকম সামথিং ছিল। এই বয়সে আমি বিয়ে করতে পারবো, আমার বাসর হবে, আমি যে হাউনের মতো এরকম একটা সুন্দরী মেয়ের সঙ্গ পাবো সেটা আমি কখনো ভাবতে পারিনি, ভাবার বিষয়ও না। কারণ হাউন আমার জীবনে এসেছিল এক আশীর্বাদ হয়ে। হাউনের সঙ্গে সেদিনকে আমার বাসর হলো। আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম আমি ভীষণ লজ্জা পেয়েছিলাম। লজ্জা পাওয়াটাই স্বাভাবিক বিষয়, কারণ হাউনকে আমি জড়িয়ে ধরে শুয়ে আছি। আজ পর্যন্ত কোনো মেয়েকে এরকম অবস্থায় আমি জড়িয়ে ধরে শুয়ে থাকিনি। এবং রাতের বেলা আমি যখন তাকে আদর করছিলাম সেই অনুভূতিটা ছিল একটু ভিন্ন। কারণ ওই বয়সে আমি আসলে সেই কথা বলতে চাচ্ছি না, তবে বিষয়টা ছিল ভিন্ন রকম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভীষণ লজ্জা পাই। ঘুম থেকে উঠে আমি ওইখানে আমার কাপড় চোপড় পরে গোসল করে নিই এবং আমরা একই সঙ্গে একই পুলের ভিতরে, ওইখানে গরম পানির পুল ছিল, সেই পুলের ভিতরে গোসল করি। গোসল করে একই সঙ্গে জামা কাপড় পরে খাবার খেতে আসি। নতুন জামাই সকালে আমাদেরকে আপ্যায়ন করছিল এবং সেদিনকে হাউন আমাকে বলে, তুমি তোমার নিজ গোত্রে বা নিজ জাতিতে ফিরে যাও, আমি তোমার সঙ্গে দেখা করব। বিষয়টা আপাতত গোপন থাকুক আর এই কথাটা যেন কেউ জানতে না পারে। আর একটা কথা, হ্যাঁ, আমি তোমাকে বলে রাখি, তোমার কিন্তু নিকাহ আমার সঙ্গে হয়েছে। তুমি কিন্তু চাইলেই আর কোনো মানুষ অথবা অন্য কাউকে তোমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারবা না। একটা সময় পরে তোমার বাবা মা তোমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, তবে তুমি এতটুকু মনে রেখো যে আমি তোমাকে আজীবন ভালোবেসে যাব এইভাবেই, এবং আমি তোমাকে ভালোবাসার কোনো কমতি রাখবো না। তোমার আব্বা আমাকে তখন দরকার হলে তুমি বিষয়টা বলো, তবে এখন আমাদের প্রেম গোপন থাকুক, এটাই হচ্ছে সব থেকে ভালো। আমি বললাম, জি আচ্ছা ঠিক আছে। আমরা যেহেতু একে অন্যকে ভালোবাসতাম এবং আমাদের ভালোবাসা যেহেতু তীব্র, সেই প্রেম এখন পর্যন্ত চলছে এবং আমরা যেহেতু একে অন্যকে বিবাহ করেছি, বেশ ভালো আছি। ও প্রত্যেক দিন আমার কাছে এসে ঘুমায়। ও বলে ও নাকি আমাকে ছাড়া থাকতে পারে না। আর প্রত্যেক শুক্রবার ও আমাকে সঙ্গে করে ওদের ওইখানে নিয়ে যায়, যেখানে আমি, মানে আমার শ্বশুর বাড়ি আর কি, ওই গোত্রে এত পরিমাণ ভালো লাগে আমার কাছে যে প্রত্যেক শুক্রবারের জন্য আমি অপেক্ষা করি কখন আমি আসব, কখন আমি ওর সঙ্গে যাব এবং ও আমাকে সেখানে নিয়ে যাবে। জামাই আপ্যায়ন করে ওরা আমাকে খাওয়ায় দাওয়ায় এবং সমস্ত কিছু করে এবং সমস্ত ব্যাপারটা এত চমৎকার লাগে আমার কাছে। আমি জানি না এটা আমার কপালে ছিল নাকি অন্য কোনো কিছু, তবে আমি হয়তো ভাগ্য করেই হাউনকে পেয়েছি আমার জীবনে, যে কিনা আমার জীবনটা এরকমভাবে পাল্টে দিয়েছে। বর্তমানে আমি হাউনের সঙ্গেই আছি এবং আমি যখন ঘটনাটা লিখে পাঠাচ্ছি তখনও হাউন আমার পাশেই বসেছিল এবং ও আমাকে জড়িয়ে ধরে ওর বুকের সঙ্গে চেপে ধরে রেখেছিল, যার অনুভূতি আমি আসলে ব্যক্ত করতে পারবো না। হাউনকে আমি অনেক ভালোবাসি। আমি জানি এই ঘটনাটা যখন জানাজানি হবে তখন আমার আব্বা মা হয়তো খানিকটা কষ্ট পাবে যে আমি অনেক আগেই বিয়ে করে ফেলেছি, তবে এই ঘটনাটা আমি অন্য কাউকে আর জানাইনি বা জানাবও না, কারণ মানুষজনের নজর খুব খারাপ। কেউ যদি জানে যে আমার সঙ্গে জিন আছে তাহলে নিশ্চয়ই তারা আমার ক্ষতি করার চেষ্টা করবে, এমনকি হাউনকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করবে। এই জন্য আমি আমার নাম পরিচয় এবং ঠিকানা গোপন রেখে আমি আমার ঘটনাটা ইমরান ভাইকে পাঠিয়েছি। আশা করি আমার ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটি চলমান ঘটনা, যা কিনা আমার সঙ্গে এখনো আছে এবং এখনো ঘটছে। হাউন মাঝে মধ্যেই আমার কাছে আসে এবং এসে আমার সঙ্গে রাত্রেবেলা ঘুমিয়ে থাকে। এখন অবশ্য আগের মতো আসে না, এখন পড়াশোনার অনেক বেশি চাপ, সেই জন্য সে আমার কাছে আর খুব বেশি একটা আসে না। বলে আগে পড়াশোনা, তারপর সমস্ত কিছু। আমার ঘটনাটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আমরা আজকে শুনলাম চট্টগ্রাম থেকে পাঠানো সত্য এবং বাস্তব একটি ঘটনা। ঘটনাটি শুনে সত্যি আমার কাছে বেশ ভালো লাগলো। এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো কিনা আমাদের কাছে আসে এবং মানুষজন এই ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করে। আপনি যদি আপনার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আশা করি আপনারা আপনাদের লেখা ঘটনা অথবা আপনাদের জীবনে ঘটে যাওয়া যে কোনো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।